আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, যারা এই লাইভের সাথে এখন যুক্ত হবেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মে মাসের যে বেতনের সর্বশেষ যে তথ্যটি আছে, এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আজকে জাতীয় সংসদে জনাব মোহাম্মদ নুরুল আমিন এমপি মহোদয় আমাদের মে মাসের বেতন না পাওয়ার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন। এর পরবর্তী যে ঘটনা, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমত যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে আমাদের মে 2025-এর বেতন আজকে জুন মাসের 16 তারিখ, এখন পর্যন্ত বেতন ছাড় করা হয়নি। আমি আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সম্মানিত ডেপুটি সেক্রেটারি জনাব মাহমুদুল হক মহোদয়, যিনি মূলত আমাদের এই আর্থিক বিষয়গুলো নিয়ে কাজ করেন মাদ্রাসা এবং কারিগরির, তার সাথে আমি কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেটি হচ্ছে ওনারা আগে থেকে জানেন যে আমাদের যে কোর্ট থেকে আমাদের বেতন দেওয়া হয় ওখানে যে টাকা নেই, ওনারা আগে থেকে জানেন এবং এটার জন্য ওনারা আগে থেকে চেষ্টা করছেন। এমনকি উনি আমাকে বলেছেন যে কারিগরির কিছু টাকা ওখান থেকে উদ্বৃত্ত ছিল, ওখান থেকে মাদ্রাসা রেখা আনা হয়েছে, এরপরও আসলে বেতনটা দেওয়া সম্ভব হচ্ছে না। উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এই বিষয়টা আমাকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা নিশ্চিত করেছেন যে উনি অনেক চেষ্টা করছেন। উনি আমাকে যে বিষয়টি সামনে নিয়ে এসেছেন সেটি হচ্ছে, উনি বললেন যে মাদ্রাসায় প্রায় 17,000 শিক্ষক নিয়োগ হয়েছে নতুন। ওনাদের ব্যাপারে আগে থেকে বরাদ্দ ছিল না। আরেকটি বিষয়, উৎসব ভাতা আমাদের 25 থেকে 50% হয়েছে, এটার জন্য আগে থেকে এখানে কোনো বরাদ্দ ছিল না। এবং আমাদের যে বাড়ি ভাড়া 1,000 টাকা থেকে 7.5% উন্নীত হয়েছে, এটার জন্য আগে থেকে কোনো বরাদ্দ ছিল না। উনি আমাকে এইভাবে বললেন যে আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা মনে করেন 6 জন, হঠাৎ যদি 20 জন হয়ে যায় তখন আপনার 6 জনের বাজেট দিয়ে তো আসলে 20 জনের সংসার চালানো সম্ভব হবে না। এখানে বাজেটের একটা ঘাটতি দেখা দিবে, এটাই স্বাভাবিক। এখানে অনেকে হয়তো আবার বলবেন যে স্কুল কলেজ এবং কারিগরি তাদেরও তো নতুন শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে, তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, তাদের সমস্যা হয়নি কেন? এটা একটা প্রশ্ন আসলে থেকে যায়। তবে স্কুল এবং কলেজের ওখানে বরাদ্দ বেশি থাকে, তো বরাদ্দ বেশি থাকার কারণে হয়তো ওনারা ম্যানেজ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে। উনি আমাকে একেবারে সর্বশেষ যেটুকু নিশ্চিত করেছেন যে এই মাসে আমাদের বেতন হচ্ছে না এবং ওনারা প্রস্তুতি নিয়ে রেখেছেন 2 মাসের বেতন জুলাইয়ের ফার্স্ট উইকে যাতে দেয়া যায়। আমি আবার বলছি, জুলাইয়ের ফার্স্ট উইকে যাতে মে এবং জুনের বেতন দেয়া যায়, ওনারা এটা নিয়ে প্রস্তুতি অলরেডি নিয়েছেন এবং ওনারা চেষ্টা করছেন। তো উনি যখন বললেন যে আসলে আমাদের জায়গা থেকে মানে চেষ্টার কোনো কমতি ছিল না, এখন বাজেট অধিবেশন চলার কারণে অর্থ মন্ত্রণালয় বাজেট নিয়ে ব্যস্ত, তাদের পক্ষে আসলে এগুলো এখন মানে বাজেটের তুলনায় বা বাজেটে আপনার মনোযোগ দেওয়ার চেয়ে এখানে ওনারা মনোযোগ দিতে আগ্রহী না। এখন সরকার যদি, যেহেতু বিষয়টা জাতীয়ভাবে ভাইরাল হয়েছে এবং জাতীয় সংসদেও যেহেতু বিষয়টা আজকে উঠেছে, এখন সরকার যদি বিশেষ ব্যবস্থা করে তাহলে হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। আর না হলে মন্ত্রণালয়ের যে প্রস্তুতি, শিক্ষা মন্ত্রণালয়ের এই জুনের মধ্যে আমাদের মে এবং জুন মাসের বেতনের ছাড় করার সম্ভাবনা একেবারেই নেই। ওনারা প্রস্তুতি নিয়ে রেখেছেন 2 মাসের বেতন জুলাইয়ের প্রথম সপ্তাহে দেওয়ার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক
যে আমাদের 2 লক্ষ প্রায় শিক্ষক কর্মচারী, তাদের এক একজনের পরিবারে যদি আমরা 6, 7, 8 জন করে দেখি, এখানে প্রায় 15 লক্ষ লোকের এখানে বিষয়। এতগুলো মানুষ কষ্টে দিনাতিপাত করবে, তারা কষ্টে জীবনযাপন করবে, রাষ্ট্র এই ব্যাপারে, সরকারি ব্যাপারে নির্লিপ্ত থাকবে, এটা আসলে আসলে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে বিহাইন্ড দ্য সিন যাদের, যদি তাদের কোনো কারণ নেগলিজেন্সি থাকে, যাদের কারণে এই কাজটি হয়েছে, কারণ বাজেট আপনারা জানেন, জুলাই বাজেট পাস হলে আবার ডিসেম্বরে এটা আপনার এখানে আপনার এখানে আবার সংযোজন বিয়োজন হয়। তো আমাদের বাজেট হওয়ার পরে পরবর্তীতে যে সংযোজন বিয়োজন হয়েছে, এখানে এটা একটা সমন্বয় করার হয়তো একটা সুযোগ ছিল। এখানে যদি কারো লেকিংস থাকে, যাদের কারণে আজকে বাংলাদেশের মাদ্রাসার প্রায় 2 লক্ষ শিক্ষক কর্মচারী মানবতার জীবন যাপন করছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে আগামী দিনে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এরকম ভাবে কষ্টের মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়। গতকালকেও মাদ্রাসা অধিদপ্তর আমি কথা বলেছি, পরিচালক অর্থ, উপপরিচালক অর্থ, তাদের সাথে আমি কথা বলেছি। ওনারাও কালকে একই কথা বলেছেন যে সরকারি জিও না হলে আসলে আমাদের বেতন ছাড় করার আমাদের কোনো রকমের সুযোগ নাই। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বেতন শিক্ষা মন্ত্রণালয় যদি জিও জারি করে তাহলে আমরা বেতন ছাড় করার ব্যবস্থা করব। আমরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, দেখা যাক সরকার কি করে। একটা বিষয় খুবই কষ্ট লেগেছে আজকে, আপনারা দেখেছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন এমপি মহোদয় আমাদের বিষয়টি সংসদে উঠিয়েছেন যে ঈদ চলে গেছে, মে মাসের আজকে 16 তারিখ, এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকরা, মাদ্রাসা শিক্ষকরা, তারা এখন পর্যন্ত বেতন পায়নি। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে মাননীয় স্পিকার এখানে একটা ভালো নির্দেশনা দিবেন শিক্ষা মন্ত্রণালয়কে যে কেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন পাচ্ছে না। আমরা তার কাছে প্রত্যাশাটা আমরা করেছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে সত্য আমরা দেখলাম মাননীয় সংসদ সদস্যকে আইনের তালিম তিনি দিলেন। তো জাতীয় সংসদ দেখলে এখন মনে হয় যে এখানে মনে হয় আইনের ক্লাস চলছে, প্রতিনিয়ত মানে আইনের তালিম হয়, বক্তব্য দেওয়ার পর পরেই দেখি আমরা আমাদের মাননীয় স্পিকার সংসদ সদস্যদেরকে নিয়মিত আইনের তালিম দিয়ে যাচ্ছেন। যাই হোক, উনি এটাকে কোনো ইস্যুই মনে করেন নাই যে এটা কোনো একটা বড় ইস্যু, ওনার কাছে এটা কোনো ইস্যু মনে হয় নাই। উনি বলেছেন কোন পৌরসভাতে উনি মানে সংশ্লিষ্ট ছিলেন, ওখানে কর্মচারীরা 4 বছর ধরে বেতন পায়। চিন্তা করতে পারেন, মানে একটা পৌরসভার কর্মচারীদের সাথে, তারা তো অনেকে মাস্টার রোলে আছে, অনেকের মানে আপনার স্থায়ী হয় না চাকরি, মাস্টার রোলে পৌরসভাতে অনেকে কাজ করে, হয়তো এরকম হইতে পারে। তো জাতি গড়ার কারিগর 2 লাখ শিক্ষক কর্মচারীকে আমাদের মাননীয় স্পিকার তিনি পৌরসভার কর্মচারীদের সাথে তাদেরকে তুলনা করেছেন। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি আসলে। আমরা ওনার এই যে মানসিকতা, এটার আমরা অবশ্যই নিন্দা জানাই। আপনি ইচ্ছা করলে পারতেন মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে যাতে বেতনটা ছাড় করার ব্যবস্থা করে আপনি একটা শক্ত নির্দেশনা দিতে পারতেন, সেখানে না দিয়ে আপনি ইস্যুটাকে একেবারে হালকা বানিয়ে জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে আপনি পৌরসভার কর্মচারীদের সাথে আপনি তুলনা করেছেন। এটা আমাদের জন্য আসলে কষ্টের। অথচ এই স্পিকার মহোদয় নিশ্চয়ই শিক্ষকদের সাথে কাছে পড়াশোনা করেই তো আজকে উনি এই পদ অলঙ্কৃত করেছেন। আসলে আমরা শিক্ষা ব্যবস্থাকে অস্ট্রেলিয়ার করতে চাই, মালয়েশিয়ার করতে চাই। আগে আমরা বিগত সরকারের সময় আমরা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছি, কিন্তু শিক্ষকদের প্রতি আচরণ এটা উগান্ডার চেয়েও খারাপ। আমি আবার বলছি, শিক্ষকদের প্রতি রাষ্ট্রের যে আচরণ, সরকারের যে আচরণ, উগান্ডার চেয়েও খারাপ। না হলে বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষকদের বেতন ব্যবস্থা করতেন। কালকে আপনারা দেখেছেন ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক জনাব শিহাবুদ্দিন ভাই আমাদের মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন। আজকে ভিডিওটা দেখেছি, কখন আমি জানি না উনি করেছেন প্রশ্ন,
উনি এই ব্যাপারে বক্তব্য দিতে রাজি না। তো এখন চিন্তা করতে পারেন যে আপনাকে স্বপ্ন দেখাই কি, যে আপনার মাধ্যমে অস্ট্রেলিয়া শিক্ষা ব্যবস্থা কায়েম করবে, আপনার মাধ্যমে মালয়েশিয়া শিক্ষা ব্যবস্থা কায়েম করবে, আপনার মাধ্যমে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কায়েম করবে, কিন্তু আপনার আপনার সুযোগ সুবিধা দিবে উগান্ডার, আপনার সুযোগ সুবিধা দিবে নাইজেরিয়ার। তো নাইজেরিয়ার সুযোগ সুবিধা শিক্ষকদেরকে দিয়ে, উগান্ডার সুযোগ সুবিধা শিক্ষকদেরকে দিয়ে, শিক্ষকদের প্রতি উগান্ডার দৃষ্টিভঙ্গি রেখে, নাইজেরিয়ার দৃষ্টিভঙ্গি রেখে অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা, মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, এটা তো বাস্তবায়ন করা যাবে না। আপনাদের দৃষ্টিভঙ্গি শিক্ষকদের প্রতি আগে পরিবর্তন করতে হবে। বিরোধী দলের যখন আমি সবাইকে বলছি, বিরোধী দলের থাকেন, সুন্দর সুন্দর কথা আপনারা বলেন, আমরা ক্ষমতায় গেলে আন্দোলন করতে হবে না, এটা বিগত সরকারও বলেছে, আপনারাও বলেছেন। এতদিন কেন শিক্ষকদের উচ্চ ভাতা শতভাগ হলো না? কত সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি। যখনই ক্ষমতার মসনদে আপনারা বসে পড়েন, তখন অতীতের সব কথা আপনারা বলে যান। তো এটা আমাদের জন্য আসলে দুঃখের এবং কষ্টের। এই জন্য আমাদের মনে হয় আমাদের নীতি নির্ধারক যারা আছেন, ওনারা বক্তব্যে যতটুকু পটু শিক্ষকদের ব্যাপারে, শিক্ষকদের জীবন মান উন্নয়নের ব্যাপারে, কাজের ক্ষেত্রে ততটা তারা পিছিয়ে আমার কাছে মনে হয়। দেখেন, আপনি রাষ্ট্রের কত বড় বড় মেগা প্রজেক্ট, 9,000 কোটি টাকার 9 লক্ষ কোটি টাকার আপনার বাজেট, আপনি চিন্তা করতে পারেন সেখানে 6,000 কোটি দিয়ে 7,000 কোটি টাকা দিয়ে দিলে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটা সমাধান হয়ে যায়। এখানে সরকার বিনিয়োগ দিবে না, একসাথে দিবে না, তাও যা দিয়েছে বন্ড আকারে দিয়েছে। আপনি একসাথে দিয়ে দেন, 6,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে আমাদের যারা অপশন নিয়েছে, আমাদের যে শিক্ষক যারা আছেন, আপনি একসাথে সবাইকে অবসরের কল্যাণের টাকাটা দিয়ে দেন। এবং প্রতি বাজেটে আমরা দেখেছি 100 কত কোটি টাকা মনে হয় লাগে, 125 বা এরকম সামথিং মনে হয় আপনার লাগে। এটা আপনারা প্রতি বছর একটা বরাদ্দ দিয়ে দেন, তাইলে তো হয়ে যায় মোটামুটি। না, এখানে সমস্যা জিয়ে রাখবে, এমন এটা মানে করতেছি, এই যে সমস্যা জিয়ে রাখতেছে, এটা মানে কন্টিনিউ করবে। তো আমরা মানে আন্তরিকতার যথেষ্ট অভাব লক্ষ্য করি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের প্রতি রাষ্ট্রের এবং সরকারের এবং নীতি নির্ধারকদের। এটা অতীতেও আমরা করেছি, এখনো করছি, হয়তো আগামী দিনেও আমরা হয়তো এটা করবো। এটা আমাদের জন্য আসলে কষ্ট। তো সব মিলিয়ে আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানো ছাড়া আসলে আমাদের আসলে কিছু করার নেই। অনেকে পরামর্শ দিয়েছেন আন্দোলন কর্মসূচি ঘোষণা করার জন্য। 1 মাসের বেতনের জন্য যদি আমরা কর্মসূচি ঘোষণা করি, এটা তো আসলে মানে রাষ্ট্রীয় লজ্জা। এখন রাষ্ট্রের যদি লজ্জা নাও থাকে, রাষ্ট্রের যদি লজ্জা নাও থাকে, আমাদের লজ্জা লাগে যে আমরা বেতনের জন্য শিক্ষক কর্মচারীরা 1 মাসের বেতনের জন্য রাস্তায় নামবো, আমাদের জন্য আসলে লজ্জা লাগে। এই জন্য আসলে আমরা এটা করতে চাচ্ছি না, হয়তো আমরা করবো না, এটা অপেক্ষা করব। যেহেতু জাতীয় সংসদে বিষয়টি উঠেছে, আমরা অপেক্ষায় থাকব যে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখেছেন, সংসদে যেহেতু বিষয়টা উঠেছে, ওনারা বিশেষ কোনো ব্যবস্থাপনায় দ্রুত ওনারা ব্যবস্থা করেন কিনা, এটার অপেক্ষায় আমরা আছি। আমি এটুকু শুধু বলতে চাই, এটার মাধ্যমে কিন্তু আসলে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা এটা চাই না কোনোভাবেই যে এটা নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হোক। এটা নিঃসন্দেহে সরকারের ভাবমূর্তি এটার মাধ্যমে নষ্ট হচ্ছে। আমরা এটা চাই না। আমরা চাই সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, এবং এটার মধ্যে একটা সরকারের একবার উচ্চ পর্যায় থেকে একটা হস্তক্ষেপ হোক এবং বেতনটা এটা ছাড় করার ব্যবস্থা করা হোক। কারণ আমরা যারা শিক্ষকতা করি, আমাদের একেবারে সীমিত হয়, আমাদের আসলে আদার্স ইনকামের সোর্স তো আমাদের নয়, আপনারা জানেন। বিশেষ করে ঈদরা গিয়েছে, ঈদুল আধার পরে আসলে বা ঈদুল ফিতরের পরে আসলে সবার হাত খালি থাকে, যারা আমরা সীমিত হয়, বিশেষ করে চাকরিজীবী যারা হাত খালি থাকে, এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে মানে লাইফ লিড করা খুবই আসলে কঠিন হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষকদের জন্য লাইফ লিড করা খুব কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে যাদের বেতনে 10,000 টাকা, 12,000 টাকা, আমাদের এন্ট্রি লেভেলের টিচার যারা আছেন, তাদের জন্য আসলে কষ্ট হচ্ছে। এটা মানে কোন রকম আর্টিফিশিয়াল কথা না, আসলে কষ্ট হচ্ছে। তো রাষ্ট্রের কাছে আমাদের অবশ্যই মানবিক আবেদন থাকবে যে মানবিক দিক বিবেচনায় as soon as possible আমাদের শিক্ষকদের বেতনটা ছাড় করা হোক। আমি যেহেতু শিক্ষকদের নিয়ে কাজ করি, অসংখ্য ফোন আসে সারা দেশ থেকে
আমি অনেক সময় রাগও করি ওনাদেরকে, বিরক্ত হই, মানে ওনারা মনে করে যে আমি বললেই মানে দিয়ে দিবে। আসলে তো বিষয়টা ভাই এইরকম না। তো অনেকে ফোন করে যে স্যার একটু একটু চেষ্টা করেন, চেষ্টা তো প্রতিদিন করতেছি। কালকে কথা বলেছি, আজকে কথা বলেছি, এর আগের দিন কথা বলেছি, রবিবার থেকে তো অব্যাহত ভাবে কথা বলতেছি, মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলতেছি। কিন্তু আসলে মূল জায়গাটা হচ্ছে বাজেট না থাকলে ওনারা আসলে কি করবে। তো এখানে রাষ্ট্রপ্রধানের বিশেষ হস্তক্ষেপ প্রয়োজন, অর্থমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ প্রয়োজন। ওনারা যদি করেন তাহলে হয়তো এটা সম্ভব হবে, আর না হলে হয়তো আমাদের কষ্ট করতে হবে। আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় আপনাদের জায়গা থেকে আপনারা একটু লেখালেখি করতে পারেন, আমরাও লেখালেখি আমরা অব্যাহত রাখবো। তো লাইভ আর দীর্ঘায়িত করবো না। এই বিষয়টাই ছিল, কারণ অনেকে তো আশায় ছিলেন যে হয়তো 2-4 দিন 5 দিন পরে হয়তো বেতন পাবেন। তো বিষয়টা আমি যেহেতু নিশ্চিত হয়েছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই জন্য আমার মনে হয়েছে যে আপনাদেরকে যদি আমি জানিয়ে দিই বিষয়টা, তাহলে আপনাদের সামনের দিনগুলোর জন্য প্রিপারেশন নিতে বা চলতে আপনাদের একটু সুবিধা হবে। এই জন্য মূলত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি বিশেষ ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে সরকার যদি ব্যবস্থা করে, তাহলে আমরা এটাকে ওয়েলকাম জানাবো। এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা ভালো খবর হবে। কিন্তু এখন পর্যন্ত যেটুকু প্রস্তুতি আছে, আমরা বেতনটা পাচ্ছি না এই কয়েকদিন, আমাদেরকে কষ্ট করে চলতে হবে। আমাকে ডেপুটি সেক্রেটারি মহোদয় বলেছেন আর তো মাত্র কয়েকটা দিন, 15টা দিন। তো ওনাদের জন্য হয়তো 15টা দিন, কিন্তু আমাদের অনেক শিক্ষকের জন্য, অনেক কর্মচারীর জন্য এটা 15টা মাস। আমি জানি অনেক শিক্ষক কর্মচারীর জন্য এটা 15 দিন, এটা 15 মাসের মতো কষ্ট হবে তাদের। তো আল্লাহ তাআলা আমাদের এই কষ্টগুলো দূর করুক এবং সরকারকে সহি বুঝদান করুক, যাতে সরকার এখানে বিশেষ ব্যবস্থাপনায় আমাদের জন্য বরাদ্দ রাখেন। আপনারা লাইভটা সবাই শেয়ার করে এটা সবাইকে একটু জানার সুযোগ করে দিবেন, যাতে সবাই এটা জানতে পারে এবং সবাই যাতে 15 দিন যাতে প্রস্তুতি নিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 10% কর্তন, 10% কর্তন বাতিল চাই। আমরা আসলে একটা সিরিজ আন্দোলনের জন্য প্রস্তুতি নিতেছি। আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে আমরা জেলা এবং উপজেলা কমিটিগুলো আমরা এখন করবো জোটের, এবং আমাদের যাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এবং জোটভুক্ত সংগঠনগুলো ওনারাও কাজ শুরু করবেন। তো আমরা একটা প্রস্তুতি নিয়ে আমরা একটা সিরিজ আন্দোলন হতে যাব। একটা টার্গেট আমাদের আছে, এখন এটা ডিসকাস করতে চাচ্ছি না, কিন্তু একটু সময় লাগবে, এই মুহূর্তেই না, একটু সময় লাগবে। আমরা একটু প্রস্তুতি নিয়ে এখানে 10% কর্তনের বিষয় থাকবে, আগামী ঈদ উল ফিতর থেকে শতভাগ উচ্চ ভাতার বিষয় থাকবে, জাতীয়করণের দাবি থাকবে, আরো শিক্ষকদের আরো যে সমস্ত দাবি দেওয়া গুলো আছে, বিক্ষিপ্ত দাবি দেওয়া, অনেকগুলো দাবি দেওয়া হয়তো আমাদের থাকবে। তো সব মিলিয়ে আমরা একটা প্রস্তুতি নেই, প্রস্তুতিটার পরে আমরা একটা একটা গুছানো একটা আন্দোলনের দিকে আমরা যাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের জোটের কমিটি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি এবং জোটভুক্ত যে সংগঠনগুলো আছে, এই কমিটিগুলো গঠন করার ক্ষেত্রে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, সবাই একটু এগিয়ে আসেন। আমরা একটু তৃণমূলটাকে একটু গুছিয়ে আমরা একটা গুছালো আন্দোলন ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিব, যে আন্দোলনের মাধ্যমে আমরা কিছু অর্জন আমরা নিয়ে আসতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের ব্যথায় ব্যথিত হয়ে সকলের প্রতি সমবেতি হলাম, এবং আমিও তো বেতন পাইনি, আপনারাও পান না, কেউই পান না। যারা কষ্টে আছেন তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।